সবাইকে স্বাগতম। আজকে টাস্ক টু রাইটিংয়ের আমরা প্রথম পর্যায়ের শেষ লেকচার, এটা ষষ্ঠ লেকচার। এই লেকচারে আমরা দেখব হচ্ছে কনক্লুশন কীভাবে লিখতে হয় এবং আমরা কিভাবে রিচেক করি। আমাদের প্রথমেই জানেন যে কনক্লুশন হচ্ছে আমাদের লাস্ট পার্টের আগের পার্ট লেখাটা। তারপরে আমরা যেটা করি রিচেকের জন্য আমরা 5 মিনিটস টু 8 মিনিটস পর্যন্ত টাইম নিই। আর কনক্লুশন হচ্ছে আমাদের পুরো এসে রাইটিংয়ের একটা পার্ট, লাস্ট পার্ট। Anyway, let's start, and then again starting with the little inspiration of my score. আমার স্কোরটা আমি সবসময় দেখাই, কারণ হচ্ছে আপনাদেরকে সবাইকে ইন্সপায়ার করার জন্য যে আপনারাও চাইলে এরকম ভালো স্কোর করতে পারবেন। ওকে, তো প্রিভিয়াসলি আমরা যেই জিনিসগুলো অলরেডি কভার করে আসছি সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছি যে হাউ টু অ্যানালাইজ এনি টাস্ক টু কোয়েশ্চেন, হাউ টু প্ল্যান ইফেক্টিভলি ফর ব্যান্ড 7, 8 and 9, হাউ টু জেনারেট আইডিয়াস কেন টপিক সেন্টেন্সের জন্য, মেইন বডি প্যারাগ্রাফের জন্য, অ্যান্সার করার জন্য। তারপরে হাউ টু রাইট ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন, হাউ টু রাইট ব্যান্ড 9 এমবিপি মানে হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। এগুলো আমাদের আগের লেকচারে ছিল, আগের 5টা লেকচার ক্রনোলজিক্যালি প্লিজ দেখে তারপরে এইভাবে প্রসিড করলে আপনাদের লেকচারগুলো বুঝতে ইজি হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তো আমি বলবো যে 1 থেকে 6 পর্যন্ত সিরিয়ালি দেখবেন। লেটস মুভ অন। আজকের লেসনে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে কমন মিস্টেক্স কি হয় বিশেষ কনক্লুশনে, এবং আমরা চেক করার ক্ষেত্রে কনক্লুশন প্লাস রিচেক, এইখানে আমরা কি মিস্টেক করি, কনক্লুশনের স্ট্রাকচারটা কি। এক্সাম্পল অফ ব্যান্ড 9 কনক্লুশনস, রিভিউ মেথড। মানে আমরা রিভিউ মেথড মানে হচ্ছে রিচেক করার যে মেথডটা, সেই মেথডটা কোন মেথডে আমরা রিভিউ করব। আমরা কি দেখব? একটা এসে লেখার পরে 250 শব্দের এসে লেখার পরে সেখানে তো অনেকগুলো শব্দ থাকবে, অনেকগুলো আইডিয়া থাকবে, অনেকগুলো জায়গা থাকবে। কোন জিনিসটা আমরা রিচেক করবো? ইট ইজ ভেরি 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 ইনফিনিটলি ইম্পর্ট্যান্ট একটা স্টেপস। কমন মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে কনক্লুশনের কমন মিস্টেক। এটা হচ্ছে কনক্লুশনের দিতে গিয়ে অনেকে নিউ আইডিয়া নিয়ে চলে আসে। মানে হচ্ছে উপরের যত আইডিয়া আছে, মেইন আইডিয়াসগুলো আছে, সেগুলোর বাইরেও একটা নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করে ফেলার চেষ্টা করে বা করে ফেলে। এটা আমার মনে হয় নিজের অজান্তেই হয় বেশিরভাগ স্টুডেন্টের, যাদের এটা হয়। তো এইটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমি একটা সিম্পল স্ট্রাকচার দেবো, ওই স্ট্রাকচারটা ফলো করবেন। সিম্পল অ্যাডভাইস, সিম্পল রাখবেন, এটা আর হবে না। ফানি, এন্টারটেইনিং, ইন্টারেস্টিং এরকম হওয়ার চেষ্টা করে অনেকেই। মানে হচ্ছে ওখানে এটার আসে হচ্ছে মূলত যারা ভোকাবুলারি বা ল্যাঙ্গুয়েজ শো অফ করার চিন্তা থাকে মাথায়, তারা এটা করে। বাট এটাও একটা ভুল রাস্তা। এন্টারটেইনিং হওয়ার কোনো দরকার নাই, ফানি হওয়ার দরকার নাই, ইন্টারেস্টিং কোনো কিছু দেওয়ার দরকার নাই। বিং ভ্যাগ মানে হচ্ছে এটা কখন হয়, যখন প্যারাফ্রেজ করতে গিয়ে দেখা যায় যে আমাদের যে কোয়েশ্চেনের যে জেনারেল টপিক, ওই জেনারেল টপিকের উপর কোনো একটা আলোচনা শুরু করে দেয়, তখন এটা ভ্যাগ হয়ে যায়। জেনারেল টপিক নিয়ে কিন্তু আমাদের প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন হচ্ছে ইন্ট্রোডাকশনে, তখনই শেষ। জেনারেল টপিক নিয়ে আর কোনো কাজ নেই আমাদের, কিন্তু পরবর্তীতে যত কাজ আছে সব স্পেসিফিক। অর্থাৎ ইন কনক্লুশনেও আমাদেরকে ভেরি স্পেসিফিক হতে হবে, কোনো ভ্যাগ কিছু করা যাবে না। রিপিটিং এক্স্যাক্ট ওয়ার্ডস, যেহেতু কনক্লুশনে আমরা উপরের আইডিয়াগুলোকে সাম আপ করে নতুন লিখি, তখন রিপিটিং উপরের ওয়ার্ডগুলো ওয়ার্ড ফর ওয়ার্ড অনেকে রিপিট করে ফেলে। দিস ইজ অলসো মিস্টেক। রং কোহেসিভ ডিভাইস ইউজ করে অনেকেই। রং কোহেসিভ ডিভাইসগুলো আমি বায়ে লিখছি। রং ডিভাইসগুলো কি, রংগুলো আমি আগে বলতেছি। এগুলো আপনারা যদি কেউ কোনোদিন ইউজ করে থাকেন টাস্ক টু এসেতে, এগুলো আজকে থেকে ভুলে যান এবং এগুলো ইউজ করবেন না, কখনোই ইউজ করবেন না। অল ইন অল, ইন সাম, টু সাম আপ, ফাইনালি, অ্যাট লাস্ট, ইন এ নাটশেল, এগুলো ইউজ করবেন না। এগুলোর মধ্যে অল ইন অল, ইন সাম, টু সাম আপ, তারপর হচ্ছে ইন এ নাটশেল, এগুলো হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর ফাইনালি শব্দটা হয়তো বাংলা ভাষাভাষী যারা আছেন তারা হয়তো মনে করেন যে এটা ফাইনালি শব্দটা আমরা তখনই লিখি যখন একটা জিনিস শেষ হয়। বাট ফাইনালি হচ্ছে একটা জিনিসের কন্টিনিউয়েশনের লাস্ট স্টেপ। অর্থাৎ ফাইনালি দিয়ে যদি আপনি কনক্লুশন শুরু করেন, তাহলে যিনি এক্সামিনার তিনি বুঝবে যে ফাইনালি বললে আপনি এখন একটা নতুন একটা আইডিয়া লিখবেন। অর্থাৎ প্রথমে হয়তো একটা আইডিয়া লিখছেন এমবিপি 1-এ, মেইন বডি প্যারাগ্রাফ 1-এ, সেকেন্ড আরেকটা আইডিয়া, এবং ফাইনালি বলে আপনি যে কনক্লুশন দিবেন এইটা না বুঝে উনি বুঝবে যে এখানে হয়তো আপনি থার্ড একটা আইডিয়া আনতে চাচ্ছেন। সুতরাং ফাইনালি দিয়ে কনক্লুশন শুরুই করা যাবে না, ইট ইজ এ রং সেন্স। সো আমরা ইউজ করব কি? আমরা ইউজ করবো আসলে মূলত দুইটা ওয়ার্ড। একটা হচ্ছে ইন কনক্লুশন অর টু কনক্লুড। আমরা এখানে যে দেখেন ইন কনক্লুশন আছে,
অর টু কনক্লুড। আমি সবাইকে বলি যে কোনো একটা শিখেন, একটা শিখে এটা ইউজ করতে থাকেন। আপনার দুটো শেখার দরকারও নাই, টু কনক্লুডও শেখার দরকার নাই, ইন কনক্লুশন দুইটাই শেখার দরকার নাই। আপনি ইন কনক্লুশন চুজ করেন এবং লিখতে থাকেন এটাই, কারণ হচ্ছে আইএলটিএসে আপনি শুধু একবারই লিখবেন এই কথাটা, সুতরাং আপনার এটা রিপিট হওয়ার কোনো চান্স নাই, আপনি তো এসে একটাই লিখবেন। সো ইন কনক্লুশন শিখেন এটা দিয়ে, এবং যতবার এসে লিখবেন সব সময় এটা দিয়ে লিখবেন। দ্যার ইজ নো কমপ্লিকেশন। তাহলে ওই কোহেসিভ ডিভাইস বা এগুলা ইউজ করার যে সাইন পোস্ট ইউজ করার যে বিষয়টা সেটা কারেক্ট হয়ে যাবে। সো কনক্লুশন মানে কি, কনক্লুশনের স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে এক লাইনে লিখবো, মাথায় রাখবেন এক লাইনে সাধারণত প্যারাগ্রাফ হয় না, শুধুমাত্র কনক্লুশন হবে হচ্ছে এক লাইনে, এবং এই কনক্লুশনটা এক লাইনে হইলেও প্রপার প্যারাগ্রাফিং। যদি আপনি মেইন বডি প্যারাগ্রাফ লিখেন এক লাইনে তাহলে এটাকে বলবে প্যারাগ্রাফিং, পুর প্যারাগ্রাফিং। যদি ইন্ট্রোডাকশনও আপনি এক লাইনে লিখেন সেটাও পুর প্যারাগ্রাফিং হবে, বাট কনক্লুশন ওয়ান লাইনে প্যারাগ্রাফ লিখলে ইট ইজ কারেক্ট, নো প্রবলেম। তাহলে কী লিখতে হবে আমাদেরকে, সামারাইজ দ্য মেইন পয়েন্টস। আমরা মেইন পয়েন্টগুলো সামারাইজ করবো উইথ অর উইদাউট ওপিনিয়ন। কখন ওপিনিয়ন দিব, যখন ওপিনিয়ন চাইবে, যখন ওপিনিয়ন চাইবে না তখন ওপিনিয়ন লাগবে না। সো এই নাম্বার 2টা হচ্ছে আমার অপশনাল। সো আমি একটা এক্সাম্পল নিছি, কারণ বিকজ এক্সাম্পল দিয়ে এটা বোঝানোটা সহজ। এই কোয়েশ্চেনটা আমরা আগের লেকচারগুলোতে আপনারা দেখছেন যে এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা কাজ করছি, এটার ইন্ট্রোডাকশন, আমরা মেইন বডি প্যারাগ্রাফও লিখছি। Nowadays, more and more people have to compete with young people for the same jobs. What problems does this cause? What is the possible solution? ইন্ট্রোডাকশন আমরা কি লিখছি, দিস ডেজ আমাদের আসলে কনক্লুশন লেখার জন্য ইন্ট্রোডাকশনই লাগবে। ইন্ট্রোডাকশন থেকে আমরা ইন্ট্রোডাকশনকে ফলো করে আমরা কনক্লুশন লিখে ফেলতে পারবো। মাঝখানে যে মেইন বডি প্যারাগ্রাফ এটা শুধুমাত্র আমাদের আইডিয়াটাকে এক্সপান্ড করার জন্য। তো ওই এক্সপানশনগুলা, মানে এক্সপানশন মানে হচ্ছে ডেভেলপমেন্ট এবং সাপোর্টিং। মানে ডেভেলপমেন্ট আমরা কীভাবে বলি, এক্সপ্লেন, আর সাপোর্টিং মানে হচ্ছে এক্সাম্পল। তো এই ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্টিং যেই লাইনগুলো, অর্থাৎ এক্সাম্পল এবং এক্সপ্লেনেশন, এগুলো কিন্তু আমাদের কনক্লুশনের মেইন আইডিয়া না। আবারও বলি, এগুলো কিন্তু মেইন পয়েন্ট না, ওগুলো কিন্তু মেইন পয়েন্টকে এক্সপ্লেন করার জন্য। দ্যাট ইজ ওয়াই ইন্ট্রোডাকশন থেকে এই কনক্লুশনটা লেখা সম্ভব, আমাদের মেইন বডি প্যারাগ্রাফ লাগবে না। বিকজ আমাদের মেইন বডি প্যারাগ্রাফে তো এই ইন্ট্রোডাকশনের যে দুইটা আইডিয়া আছে, এই দুইটাই মেইন পয়েন্ট। প্লাস আমাদের মেইন পয়েন্ট কোনটা, মেইন পয়েন্ট হচ্ছে তিনটা জিনিস থেকে মেইন পয়েন্ট আসে। এটা হলো আমাদের প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। ইন্ট্রোডাকশনের প্রথম লাইন হচ্ছে প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন, সেকেন্ড লাইনে আমাদের কি আছে, দুইটা আইডিয়া আছে। তো তাহলে আমাদের মেইন পয়েন্ট কয়টা, এখানে তিনটা। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে একটা মেইন পয়েন্ট আছে, এখানে মেইন পয়েন্টটা কি, দিস ডেজ দ্য কম্পিটিশন বিটুইন অ্যাডাল্টস অ্যান্ড ইয়াং পিপল। তাহলে কম্পিটিশন বিটুইন অ্যাডাল্টস অ্যান্ড ইয়াং পিপল ফর দ্য সেম জব, এটা হচ্ছে মেইন আইডিয়া, এটা হচ্ছে এখানকার একটা আইডিয়া, মানে এখানকার একটা মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট। কম্পিটিশন বিটুইন অ্যাডাল্টস অ্যান্ড ইয়াং পিপল ফর দ্য সেম জবস, এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। আরেকটা মেইন পয়েন্ট কি, দি মেইন প্রবলেম ইজ দিস কজেস the main problem this causes is that a lot of people remain unemployed. Lot of people remain unemployed. তাহলে রিমেন আনএমপ্লয়েড এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, আরেকটা মেইন পয়েন্ট। তাহলে আমি বললাম কি, সামারাইজ মেইন পয়েন্টস, আমার দুইটা মেইন পয়েন্ট পেয়েছে, আরেকটা মেইন পয়েন্ট। সাধারণত সব এসেতে তিনটা মেইন পয়েন্ট থাকে। And the most obvious solution to this is that governments should take initiatives to increase employment opportunities. Increase employment opportunities এটা না, এটা হচ্ছে obvious solution, government should take initiatives. Why? এটা মেইন পয়েন্ট কেন, কারণ এটা হচ্ছে গোল, ইনক্রিজ দ্য এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আর মেইন অ্যাকশনটা কি, এটা দেখেন, হোয়াট ইজ দ্য পসিবল সলিউশন। তাহলে সলিউশনটা কি, সলিউশন হচ্ছে গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভ, এটা হচ্ছে সলিউশন। এটা হচ্ছে তাহলে আমার মেইন আইডিয়া, তিনটা মেইন আইডিয়া। একটা হচ্ছে আমাদের এই যে যেটার উপর কোয়েশ্চেনটা তৈরি, যেটার উপর দাঁড়িয়ে আছে কোয়েশ্চেনটা, কম্পিটিশন বিটুইন অ্যাডাল্টস অ্যান্ড ইয়াং পিপল ফর দ্য সেম জব, এটার উপর আমার কোয়েশ্চেনটা দাঁড়ানো। তাহলে প্রবলেমটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট, সলিউশন হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে এখন কনক্লুশন আমাকে কী করতে হবে, মেইন পয়েন্টসটা সামারাইজ করতে হবে। মেইন পয়েন্টসটা আমরা কীভাবে সামারাইজ করছি দেখেন, ইন কনক্লুশন দিয়ে শুরু করবেন, একটা কমা হবে, ইনক্রিজড কম্পিটিশন বিটুইন পিপল অ্যান্ড ইয়াং গ্র্যাজুয়েটস, আমি ওই ইয়াং পিপল না বলি ইয়াং গ্র্যাজুয়েটস বলছি, ফর দ্য সেম জবস, দেখেন এই ফর দ্য সেম জবসই আছে, রেজাল্টস ইন মোর পিপল হ্যাভিং নো জবস, মানে এইখানে যেটা বলছি এটা হচ্ছে রিমেন আনএমপ্লয়েডকে বলছি যে ইন মোর পিপল হ্যাভিং নো জবস।
পিপল হ্যাভিং নো জবস আর আনএমপ্লয়েড, দেখেন একই কথা, এটাকে জাস্ট আরেকটা ওয়ার্ডে লিখছে। সো প্যারাফ্রেজিং ইজ দি মাস্টার স্ট্রোক হেয়ার। এখানে সবচেয়ে বড় ছক্কা মারার কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে আপনি একটু ভালো প্যারাফ্রেজ করতে পারলে হলো। এই ইন্ট্রোডাকশনটা দেখে দেখে জাস্ট এটা লিখবেন, আর তো কিছু না। ইন্ট্রোডাকশনের মেইন পয়েন্ট 3টা দেওয়াই আছে, লিখছেন আপনি নিজে নিজেই লিখছেন। তো বাই দ্য টাইম আপনি কনক্লুশন লিখতেছেন তখন আপনার কাছে ব্লু প্রিন্ট আছে যে ইন্ট্রোডাকশন থেকে আমাকে সামারাইজ করে জাস্ট কনক্লুশন বানাইতে হবে। হ্যাভিং নো জবস অ্যান্ড দ্য মোস্ট ভায়াবল সলিউশন, দেখেন আমি কি লিখছি এখানে, দ্য মোস্ট অবভিয়াস সলিউশন, অবভিয়াস সলিউশনকে আমি লিখছি দ্য মোস্ট ভায়াবল সলিউশন। আর আপনি এটাও লিখতে পারেন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল সলিউশন, দ্য অর দি মোস্ট ফিজিবল সলিউশন, ভায়াবল ফিজিবল একই কথা, মানে যার ওয়ার্ড ভ্যারিয়েশন যেভাবে দেখা যায়। ভায়াবল সলিউশন ইজ ফর গভর্নমেন্টস টু টেক মেজার্স টু ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এখানে ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিসকে আমি ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিসে রাখছি। আমি এটা একটু মানে ভ্যারিয়েশন কম করার জন্য আমি দেখালাম যে 2-1 জায়গায় আমি চেঞ্জ করছি প্যারাফ্রেজ, বাট আমি যদি আমাকে আজকে পরীক্ষা হলে বসায় দেন তাহলে আমি ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটাকে একটু চেঞ্জ করব টু ইনক্রিজ জব পজিশনস, ইনক্রিজ দ্য নাম্বার অফ জব পজিশনস, এটা লিখব। The number of job positions is also the same thing as employment opportunities. সো এইভাবে আপনি উপরটা দেখে নিচেরটা লিখবেন। বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই উপরটা কপি করে মেইন আইডিয়াগুলো 3টা আইডিয়া লিখবেন প্রথমে। মানে হচ্ছে এই যে কম্পিটিশন বিটুইন সেম জবস এটুকু লিখবেন, তারপর আরেকটা বসাবেন এইটা পিপল রিমেন আনএমপ্লয়েড, আর তারপরে গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভস। এই 3টা বসায় তারপর কানেকশন বের করে একটা লাইন তৈরি করার চেষ্টা করবেন, অ্যান্ড ইট উইল বিকাম ভেরি ইজি। দেখেন আমি তো অ্যান্ড দিয়ে শুরু করছি। অ্যান্ড দিয়ে কেন শুরু করছি? কারণ হচ্ছে এটা ডাবল কোয়েশ্চেন আছে, খেয়াল করে দেখেন। হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ, হোয়াট ইজ দ্য পসিবল সলিউশন। ডাবল কোয়েশ্চেন এসেগুলোতে অ্যান্ড দিয়ে শুরু করাটা খুবই বেটার। যখন আপনাকে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন বলবে তখন হোয়াইল দিয়ে অলদো দিয়ে শুরু করাটা বেটার হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও যদি অপিনিয়ন চায় তখন আপনার হোয়াইল দিয়ে শুরু করতে পারবেন, অলদো দিয়ে শুরু করতে পারবেন। আর যদি বলে শুধুমাত্র স্টেট করতে, ডিসকাস বোথ ভিউজ এবং অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজকে এক্সপ্লেইন করতে বলে তখন অ্যান্ড দিয়ে শুরু করতে পারবেন, অ্যান্ড দিয়ে স্ট্রাকচারিং করতে পারবেন। শুরু না ঠিক, অ্যান্ড দিয়ে স্ট্রাকচারিং করতে পারবেন। আমরা এর পরের লেকচারগুলোতে যখন স্পেসিফিক ওপিনিয়ন আছে, বিভিন্ন টাইপসের এসেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরও দেখবো, আর পরের লেকচারগুলোতে এগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কনক্লুশনটা কীভাবে হয়। নট অনলি কনক্লুশন, ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ, সবগুলো জিনিস কীভাবে ফ্লো হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কনক্লুশনের মেইন আইডিয়াটা আপনি আজকের লেকচার থেকে বুঝে যান। সো আমরা কনক্লুশন শেষ করলাম। কনক্লুশনের শেষে আমাদের কাজ কি? আমাদের লাস্ট 5 মিনিটস রিভিউ স্টেপস হচ্ছে আমাদের লাস্টের 5 মিনিটস। এখন রিভিউতে করবোটা কি? আমরা কি রিভিউ করব? আমি প্রথমেই বলে রাখি আমাদের রাইটিংয়ের মেন গোল কি? অ্যাকুরেটলি লেখা। আমাদের রাইটিংয়ের গোল হচ্ছে অ্যাকুরেটলি লেখা। অ্যাকুরেসি ইজ অ্যাবভ এভরিথিং, এভরি আদার থিং। ভ্যারিয়েশন, ওয়ার্ড ভেরিয়েশন, সিনোনিম ইউজ করা, প্যারাফ্রেজিং ইউজ করা, ইচ অ্যান্ড এভরিথিংয়ের প্রথমে কী থাকবে? অ্যাকুরেসি। মানে আমি যেটা অ্যাকুরেটলি পারি সেটাই আমি পরীক্ষার হলে লিখবো। হ্যাঁ, আপনি প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছু ট্রাই করবেন, আপনি শিখবেন, ডেভেলপ করবেন, বাট পরীক্ষার হলে গিয়ে অ্যাকুরেট যেটা জানেন শুধু সেটা লিখবেন। গ্রামার অ্যাকুরেট হতে হবে। সো এই যে অ্যাকুরেসি মেনটেন করার জন্যই আমরা এটা এইভাবে দিছি। দেখেন লাল কালিতে 3টা জিনিস আছে আর হলুদ কালিতে 2টা জিনিস আছে, মানে 2টা না, ঠিক একটাই। কিন্তু আমি দেখছি যে স্টুডেন্টরা যারা খারাপ রেজাল্ট করে তারা এই হলুদটাতে বেশি প্রাধান্য দেয়। আমি আবারও বলছি, আপনি রেডটাতে প্রথম প্রাধান্য দেবেন, মানে রেডটা হচ্ছে আনকম্প্রোমাইজেবল, এইগুলো আগে চেক করবেন। সেটা হচ্ছে গ্রামারে উইক এরিয়াতে যেগুলো আপনার উইক এরিয়াস ছিল প্র্যাকটিস করার সময় সেই জিনিস গ্রামারগুলো চেক করবেন আগে। আপনি আপনার উইক এরিয়া জানেন, যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিছি, আর্টিকেলস, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, উইক এরিয়াস। যেমন আমি যখন পরীক্ষা দিই তখন আমার আর্টিকেলসে প্রবলেম ছিল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের প্রবলেম ছিল, প্রিপোজিশনে আমার কোনো প্রবলেম হতো না। তো আমি এই জন্য আর্টিকেলস আর সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট আমার উইক এরিয়া হিসেবে আমি মাথায় রাখতাম সবসময়। তো সুতরাং আমি যখন রিভিউ করবো তখন সবার আগে কি রিভিউ করবো? আর্টিকেল ঠিক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, বিকজ আই ওয়াজ মেকিং এ লট অফ মিস্টেক্স দেয়ার। এর বাইরে কি মিস্টেক্স? এটা হচ্ছে ইউনিভার্সাল, স্পেলিং আর মিনিং ঠিক আছে কিনা। স্পেলিং আর মিনিং যদি ঠিক না থাকে এটা তো আরেকটা বড় সমস্যা।
আর যেটা লাস্টে সবার লাস্টে চেক করবেন সেটা হচ্ছে রিপিটিং ওয়ার্ডস, মানে ওয়ার্ড রিপিট আছে কিনা। এটা একটা ভ্যাগ একটা জিনিস। রিপিটিং ওয়ার্ডটাকে যদি আপনি অ্যাকিউরেটলি কোনো সিনোনিম দিয়ে রিপ্লেস করতে পারেন তাহলে করবেন, যদি না পারেন রিপিটিং ওয়ার্ড থাকুক, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, রিপিট করতেছি, এই কাজটা কখনোই ভুলে করবেন না যে জোর করে একটা ওয়ার্ড রিপিট হয়েছে আপনি চিন্তা করতেছেন। এই যে আমি একটু আগে বললাম এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তো 2বার লিখছি, আমি 2বার লিখছি, কোনো প্রবলেম হবে না এটাতে। আমি যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটাকে চেঞ্জ করতে গিয়ে এখানে একটা ভুল করি, মানে ভুল একটা ইংরেজি নিয়ে আসি, দ্যাট ইজ ডিজাস্টার, দ্যাট ইজ এ ডিজাস্টার। নট রিপিটিং ইজ নট ইটসেলফ এ ডিজাস্টার। আপনার আইডিয়া থাকা উচিত যে আপনি ভ্যারিয়েশন আনবেন, ভোকাবুলারিতে সিনোনিম ইউজ করবেন, প্যারাফ্রেজিং ইফেক্টিভলি করবেন, দ্যাট ইজ অল গুড। বাট কখনোই ওই যে অ্যাকিউরেসির যে রুলটা সেটাকে কম্প্রোমাইজ করে না, বিষয়টা খেয়াল রাখবেন। আজকের পর থেকে এটা সবসময় মাথায় রাখবেন। নাও চেকলিস্ট, কি চেকলিস্ট আমরা লাস্টে যখন লেখা শেষ তখন আমরা কি চেকলিস্ট, এটা চেকলিস্টটা ফর এভরি টাইপ অফ অ্যাসেট, সব টাইপ অফ অ্যাসেট আমরা কি করব, কাভার অল কোয়েশ্চেন পার্টস আছে কিনা এটা দেখব। ওয়ার্ড কাউন্টটা দেখব। ওয়ার্ড কাউন্ট কিন্তু কম্পিউটার ডেলিভার্ড যে টেস্ট সেখানে ওয়ার্ড কাউন্ট শো করে ডান পাশে, নিচে বা উপরে। সুতরাং এটা ভেরি ইজি, ইটস ইজি সলিউশন। কেন ওয়ার্ড কাউন্ট আমি লাল দাগ দিছি, কারণ ওয়ার্ড কাউন্ট যদি 249 ওয়ার্ডও লিখেন আপনি কিন্তু 5 পাবেন, অর্থাৎ আপনার টাস্ক হয় নাই। আপনি যেটা বলছে যে অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস, আপনি কিন্তু কোয়েশ্চেনের দেখবেন ইনস্ট্রাকশনটা লেখা আছে অ্যাট লিস্ট ইউ শুড রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস, মানে আপনাকে এটা বলে না যে অ্যারাউন্ড 250 ওয়ার্ডস। অ্যারাউন্ড 250 ওয়ার্ডস যদি বলতো তাহলে আপনি 5-10টা কম বেশি লিখলে কোনো প্রবলেম হতো না। সো এইটা ওয়ার্ড কাউন্টটা খেয়াল রাখবেন। কাভার অল কোয়েশ্চেন পার্ট। অল কোয়েশ্চেন পার্ট মানে হচ্ছে, দেখেন এখানে আমি প্রশ্নটা আবার পড়ি। নাও ইট ইজ মোর অ্যান্ড more people have to compete with young people for the same jobs. What problems does this cause? What is the possible solution? তাহলে এখানে দুইটা পার্ট তো ভেরি ক্লিয়ার, হোয়াট প্রবলেম আর পসিবল সলিউশন। প্রবলেম সলিউশন এই দুইটাকে অ্যাড্রেস করছেন কিনা দেখবেন। এর পাশাপাশি আরেকটা জায়গায় একটু ফোকাস করতে হবে, ডিপ থিঙ্কিং করতে হবে। যদিও এটা আমরা পার্টিকুলার অ্যাসেট টাইপ যখন কথা বলবো তখন আরও ডিটেলসে বলবো। সেটা হচ্ছে এই যে মোর অ্যান্ড মোর পিপল হ্যাভ টু কম্পিট উইথ ইয়াং পিপল, এই যে কে কার সাথে কম্পিট করতেছে এইটা যদি আপনি অ্যাড্রেস করতে গিয়ে লেখেন ধরেন পিপল টু পিপল কম্পিট, তাহলে কিন্তু ভুল হবে। দেখেন পিপল হ্যাভ টু কম্পিট উইথ ইয়াং পিপল ফর দ্য সেম জবস। সো এই অ্যাসেতেও আপনার একটা রিফ্লেকশন আসতে হবে যে আপনি বুঝছেন বিষয়টা, আপনি যে কম্প্যারিজনটা পিপল ভার্সেস ইয়াং পিপল করতে পারতেছেন কিনা ফর দ্য সেম জবস। সো এই জায়গাটাতে ধরেন আপনি প্রবলেম সলিউশন নিয়ে কথা বলছেন, বাট কোথাও কোনো ইন্ডিকেশন নাই যে এটা আপনি করছেন কিনা, এই লাইনটা আপনি বুঝছেন কিনা, দেন দ্যাট ইজ গোয়িং টু বি এ প্রবলেম। তা এই লাইনটা আপনি বুঝছেন যে এটার প্রথম সাইন কি, প্রথম সাইন হচ্ছে এই প্যারাফ্রেজিংটা। প্রথম প্যারাফ্রেজিংটা যদি ভালোভাবে করেন তাহলে এখানে একটা সিগন্যাল আপনি দিয়ে দিলেন এক্সামিনেটরকে যে আমি এটা বুঝছি, পুরো লাইনটা কি বলছে বুঝছি এবং আমি এটাকে আমলে নিলাম। সেকেন্ড হচ্ছে নিচের এই এই যে এখানে মেইন আইডিয়া নিয়ে আসবেন, কিংবা তারপরে মেইন বডি প্যারাগ্রাফ কোথাও না কোথাও এই তুলনামূলক আলোচনাটা আসতে হবে, মানে ইয়াং পিপলকে আপনি রেফার করতে হবে। রেফার যখন আপনি করবেন বা ইয়াং পিপলকে মেনশন করবেন তখনই তারা বুঝে যাবে যে আপনি এইটাকে অ্যাড্রেস করতেছেন। সো এটা খেয়াল রাখবেন। এটা খুবই মানে সাটল মিস্টেক্স, মানে সাটল মানে হচ্ছে খুব আননোয়িংলি হয়ে যায় অনেকের। অনেকে চিন্তা করে যে এটা তো উপরে লেখাই আছে, সো আই ডোন্ট নিড টু মেনশন ইট অ্যাগেন, ওর আমি আবার রেফার করার দরকার নাই। বাট ইউ শুড অলওয়েজ বি কশাস যে আপনার মেইন বডি প্যারাগ্রাফে আপনার এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। সো এটা একটু খেয়াল রাখবেন। আমরা পরে এসেগুলো যখন করব, এসেগুলো করে নিজেরা যখন আবার এক্সামিনার সাজবো, এক্সামিনার সেজে আমরা আমাদের এসেগুলো দেখব, তখন আমরা এই পয়েন্টগুলো আবারও টাচ করব। সো চেকলিস্ট আমরা চলেন এবার আমরা একটু বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখি, আরও 2টা এক্সাম্পল দেখি, এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্কও থাকবে। সেই হোমওয়ার্কটা আপনারা বাসায় করবেন এবং এই লেকচারটা করার পরপরই করবেন, যতটুকু পারেন করবেন, তাহলে ইজিয়ার হবে অ্যান্ড বাসায় প্র্যাকটিস করবেন। এক্সাম্পলের জন্য আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছেন, সেটা হচ্ছে নাও ইট ইজ মোর অ্যান্ড মোর পিপল তো বাদ গেছে এখানে, people have to compete with young people for the same jobs. What problems does this cause? What is the possible solution? এটাতে আপনার ইন্ট্রোডাকশন দেখছেন, কনক্লুশন দেখছেন। সো যেহেতু আমরা এটা উপরে কাভার করছি, সো আমরা এটা নিয়ে
আর কথা বললাম না। বাট একটা ছোট কাজ আমরা করতে পারি, যেমন ধরেন কিছু জিনিস আমরা যখন রিচেক করব তখন যদি আমাদের সুযোগ থাকতো তাহলে আমরা কিছু ওয়ার্ড চেঞ্জ করব বলছিলাম। যেমন ইন কনক্লুশন, ইনক্রিজড কম্পিটিশন বিটুইন পিপল অ্যান্ড ইয়াং গ্রাজুয়েটস for the same jobs, এটা same jobs আছে, আমরা একটু same positions লিখি। Yeah, results in more people having no jobs. This is good because remain unemployed কে আমরা বলছি having no jobs, and the most viable, most viable or most viable obvious কে আমরা লিখি viable মানে হচ্ছে viable আর লজিক্যালের মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি লজিক্যাল দিব, মোস্ট লজিক্যাল or most sensible বলতে পারেন, but I think most logical sounds better. Most logical solution, most jolly সলিউশনকে সলিউশনই রাখতে পারেন, বা চাইলে আর একটু অন্য ইংরেজি নিয়ে দ্য মোস্ট লজিক্যাল ওয়ে টু সলভ দিস ইজ ফর, এইভাবে বলা যায়। আর সলিউশনও রাখতে পারেন। সো এই যে সলিউশনকে আমরা সলভ যদি নিতাম তাহলে এটা একটা গুড ভ্যারিয়েশন হতো। আই কিপ ইট দিস ওয়ে, লজিক্যাল সলিউশন। আমি বেশি কমপ্লিকেট করতে চাচ্ছি না। ইজ ফর গভর্নমেন্টস, দেখেন গভর্নমেন্টসকে আপনি খুব বেশি ওয়ার্ড পাবেন না, সুতরাং এটাকে ট্রাই করার দরকার নাই। বাসায় যখন এগুলো প্র্যাকটিস করবেন, বারবার এসে লিখবেন, তখন বুঝে যাবেন কোন ওয়ার্ডগুলো আসলে আপনার রিপ্লেস করা যায়। টু টেক মেজার্স, ইনিশিয়েটিভসকে আমি লিখছি মেজার্স, which is good to increase employment opportunities, to increase employment opportunities, to increase, yeah, let it keep it this way, because আমি যদি এখানে আবার পজিশনস আনি তাহলে পজিশনস তো এখানে আনছি সেম পজিশনস, or to increase job positions, yeah, to increase job positions, এটা আমরা লিখতে পারি। কারণ আগের বার আমরা লিখছি কি লিখছি, টু ইনক্রিজ সেম পজিশনস, তাহলে জব পজিশনস আমরা লিখতে পারি, কারণ জব পজিশনস তো লিখে নেই উপরে, এই জব পজিশনস ওয়ার্ডটা আসে নাই, শুধু পজিশন লিখছি, দ্য সেম পজিশনস টু ইনক্রিজ জব পজিশনস। নাও এটা একটু জব পজিশনে কিন্তু একটা ভালো কলোকিয়াল একটা ওয়ার্ড, সো আই এম ইউজিং ইট, সো আমি একটু ইমপ্রুভ করলাম। সো আমি আপনাদেরকে দেখাইলাম জাস্ট কীভাবে ইমপ্রুভ করতে পারি। সো সেকেন্ড আমরা আরেকটা উদাহরণ দেখি, মেনি সে দ্যাট মিউজিক আর্ট অ্যান্ড ড্রামা, এটাও আমরা আমাদের লেকচারে কোথাও ইন্ট্রোডাকশন করার সময় আমরা এটা introduction lecture এটা আমরা দেখছি। Many say that art, music and drama are as important as school subjects for primary school students. To what extent do you agree or disagree? Here is our introduction. Introduction কি লিখছি আমরা, according to many people, having children trained in extracurricular activities like music, art and drama at the elementary level is equally important to academic subjects. I completely agree with this opinion because it allows young learners become more intelligent and engage more with society. In conclusion, again in conclusion use করতেছি আমি বারবার, learning music, art and drama, trained in extracurricular activities like music and তারপরে লার্নিং, এখানে এটাকে সুন্দর করে learning music, art and drama along with academic subjects, এই যে দেখেন equally important academic subjects কে আমি বলছি along with academic subjects। এই যে এই কয়টা শব্দে কিন্তু পুরো একটা বড় লাইনকে আমি ছোট করে ফেলছি। সো দিস ইজ লাইক, এটা একটা স্কিল যেটা আপনার আস্তে আস্তে ডেভেলপ হবে। আপনি প্রথমে একটু সিম্পলি লিখবেন, তারপর আস্তে আস্তে বুঝে যাবেন যে কীভাবে ডেভেলপ করতে হয়। বাট দ্য কি ইজ যে আপনার আইডিয়াটা ঠিক আছে কিনা। প্যারাফ্রেজড যে লাইনটা, সেই লাইনের যে মূল পয়েন্ট, সেই মূল পয়েন্টটা হচ্ছে আমার একটা পয়েন্ট। কনক্লুশন মানে কি, একটা সামারাইজেশন অফ মেইন পয়েন্টস, দ্যাটস ইট। সো এই পয়েন্টস আমাকে কিন্তু এখানে ইয়াতেও লিখতে পারবো আমি, কী বলে এটা, অপিনিয়নও দিতে পারবো। হ্যাঁ, একাডেমিক সাবজেক্টস ইজ হাইলি বেনিফিশিয়াল ইন মেকিং চিলড্রেন মোর ট্যালেন্টেড অ্যান্ড সোশ্যালি রেসপন্সিবল। এই যে প্রথম লাইন, এই প্রথম লাইনে কিন্তু আমি আমার অপিনিয়নও ক্লিয়ার করে দিছি। এখন দেয়ার ফর দিয়ে এটাকে আমি যে জিনিসটা শো করছি, এটা হচ্ছে একটা এক্সট্রা বিষয়। Therefore, these must be taught in conjunction with other subjects in primary schools. এখানে আমার একটা
প্রেডিকশান, আমার একটা রিকমেন্ডেশন। ইট ইজ এই যে আমি একটা এটা এটাকে একটু কালার করি, এটা হচ্ছে রিকমেন্ডেশন বা স্পেকুলেশন। রিকমেন্ডেশন, দিস ইজ এ রিকমেন্ডেশন। এটা আপনি কখন করবেন? রিকমেন্ডেশন আপনি করা উচিত কিনা যখন আপনি দেখবেন যে আপনার ওয়ার্ড কাউন্ট উপরে 250-র কাছাকাছি বা 250 হয় নাই, 3-4টা ওয়ার্ড বাকি আছে, দেন ইউ ক্যান অ্যাড দিস রিকমেন্ডেশন লাইন। এবং এই রিকমেন্ডেশন লাইনটা দেখেন আমার পজিশনকে কিন্তু ডিরেইল করতেছে না, অর্থাৎ আমি বলছি যে ইট ইজ বেনিফিশিয়াল, হাইলি বেনিফিশিয়াল। এবং আমি রিকমেন্ডেশন কী করতেছি যে এইটা ইন কনজাংশন উইথ দিস মাস্ট বি টট ইন কনজাংশন উইথ আদার সাবজেক্টস ইন প্রাইমারি স্কুলস, মানে এটা করা উচিত, এটাই তো বলতেছি। সুতরাং আপনার পজিশনকে কন্ট্রাডিক্ট করে এরকম লাইন আনতে পারবেন না, আন্দাজে একটা কিছু বলা যাবে না। হাউএভার বলে আবার উপরেরটাকে করা যাবে না, মানে কনসেশন দেওয়া যাবে না বা উপরটার বিরোধিতা করা যাবে না। ইন লাইন উইথ হোয়াট ইউ হ্যাভ ডিসকাসড, হোয়াট উই হ্যাভ ডিসকাসড, আমরা যদি চাই আমরা একটা রিকমেন্ডেশন লাইন, এটা হচ্ছে কখন লাগবে? যখন রিকমেন্ডেশন লাইনটা কি একটা টুল, কিসের টুল? টু অ্যাভয়েড আন্ডার 250 ওয়ার্ডস। যদি 250 ওয়ার্ডসের নিচে হয়ে যায় কোনো কারণে, তখনই এটা ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করেন না। সো দ্যাট ইজ ওয়াই আমি এই লাইনটা এখানে অ্যাড করে রাখছি, দেখানোর জন্য, আপনাদেরকে বলার জন্য এটা। এনিওয়ে, তো 3 নাম্বারের এটা আপনাদের এই প্রশ্নটা থাকবে ইয়াতে। সো আপনার বাসায় এই কনক্লুশন স্টার্ট করে তারপরে এটা কনক্লুশনটা এখনই বসে বসে শেষ করেন। 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগুক, ইন্ট্রোডাকশন থেকে আপনি এই কনক্লুশনটা শেষ করেন। আমরা এক্সাম্পল দেখলাম এবং এই লেকচারের শেষ পর্যায়ে এসে পৌঁছাইছি। নেক্সট আমাদের ভিডিও হবে হচ্ছে একটা পার্টিকুলার এসে টাইপের, স্টেপ বাই স্টেপ আমরা এগ্রি ডিসএগ্রি বা ওপিনিয়ন এসে কীভাবে লিখতে হয়, স্টার্টিং ফ্রম কোয়েশ্চেন অ্যানালাইসিস টু রিচেক রিভিউ, প্রতিটা স্টেজ আমরা দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।